নমস্কার বন্ধুরা, চলে এসেছি গীতা এলএলবির নতুন একটি পর্ব নিয়ে। আজকের পর্বে আপনারা দেখতে পাবেন বন্নি যেহেতু গীতার সম্বন্ধে এত কিছু বলছিল, যে বাড়ির বউ হয়েছে সে কোর্টে কেন যাবে, ও বাড়িতেই সংসারটা তো ভালো করে সামলাতেই পারত। তখনই তো গীতা সেই মুহূর্তে পৌঁছে যায়। তখন গীতা এসে বলে, তাই নাকি, চমৎকার। এরপর গীতা এসে বন্নিকে বলে, মেয়ে হয়েছে বলে সংসার সামলাতে হবে নাকি? কোন যুগে পড়ে আছেন আপনি, মান্ধাতার আমলে? তখন বন্নি বলে, এই শোনো, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। পর সেখানে কাকাইও বলে, কি তোমরা এসে গেছো তো? নিজের শ্বশুরকে সবার সামনে এরকম ভাবে অপমান করে খুশি হয়েছে তো? গীতা উত্তরে কাকাইকে বলে, আমি ওনাকে ছোট করতে যাইনি, উনি সেদিনই ছোট হয়ে গেছিলেন যেদিন কৃপান ব্যানার্জির কেসটা নিজের হাতে তুলে নিয়েছিলেন। আপনি তো সবটা ভালো করেই জানতেন। আপনি তো জানতেন যে কৃপান একটা অপরাধী, পদ্মর সঙ্গে খারাপ ব্যবহার করেছে, ওকে মলেস্ট করেছে এবং শেষমেশ ওকে খুন করতে পর্যন্ত চেষ্টা করেছে। এরপর গীতা অগ্নিজিৎ মুখার্জিকে বলে, আপনি সবটা জানা সত্ত্বেও ওর প্রত্যেকটা দোষ আপনি চাপা দিয়ে গেছেন। সত্যি করে বলুন তো, আপনি কি এই জন্যই আইনটা শিখেছিলেন? এরপর অগ্নিজিৎ মুখার্জি খুব রেগে যায়। উনি রেগে গিয়ে বলেন, ইয়োর মাউথ শাট, তুমি আর একটাও কথা বলবে না। তখন গিনি বলে, আপনি মিছিমিছি রাগ করছেন বাবা। হ্যাঁ বাবা, আপনি মিছিমিছি রাগ করছেন। আপনি কেন এটা এভাবে ভেবে দেখছেন না যে আপনাকেও কেউ হারাতে পারে, আর এরকম একটা মেয়ে আপনার বাড়িতে এসেছে যে একজন অসহায় মেয়েকে তার হারিয়ে যাওয়ার সম্মান ফিরিয়ে দিয়েছে। আপনি কেন এটা এভাবে ভেবে দেখছেন না বাবা? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, তুমি একদম চুপ, তুমি আর কোনো কথা বলবে না। পর উনি বলেন, তোমরা দুই বোনকে আমি এই বাড়িতে থাকতে দেব না, দরকার হলে আমার দুই ছেলেকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেব। সেই মুহূর্তে ঠাম্মি বলে, এই বাড়িটা আমার, তাই তুই কাউকে এই বাড়ি থেকে বের করতে পারবি না। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, ঠিক আছে, তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাব, কারণ এই মেয়ের সাথে আমি একই ছাদের তলায় থাকতে পারবো না। এরপর অগ্নিজিৎ মুখার্জি সেখান থেকে চলে যেতে চাইলে গীতা বলে, দাঁড়ান। এরপর গীতা অগ্নিজিৎ মুখার্জির কাছে গিয়ে একটা ফুল ছুঁয়ে দেন ওনার কপালে। অগ্নিজিৎ মুখার্জি বলেন, কি এটা? তখন গীতা বলে, পুজো দিয়ে এসছি। অগ্নিজিৎ মুখার্জি বলেন, আচ্ছা, মানত করেছিলে নাকি যাতে আমাকে হারাতে পারো? তখন গীতা বলে, হ্যাঁ, মানত করেছিলাম, কিন্তু তার জন্য নয়। আমি মানত করেছিলাম যেন আমার শ্বশুর মশাইকে ভগবান একটু সুবুদ্ধি দেন, উনি যেন আর অপরাধীদের হয়ে লড়াইটা না করেন, যে আইনি শিক্ষাকে যেন উনি ভালো করে কাজে লাগাতে পারেন, নাকি নিজের উপার্জনের রাস্তা করে তোলেন। সর্বোপরি উনি যেন আর কোনো কেসে না হেরে যান। এটা শুনে অগ্নিজিৎ মুখার্জি বলে, গীতা, আমি আর কোনো কেসে হারবো না। কথা বলে অগ্নিজিৎ মুখার্জি সেখান থেকে চলেই যাবেন, এমন সময় সাত্বিক আসে। এরপর সাত্বিককে দেখে অগ্নিজিৎ মুখার্জি বলে, তুমি শোনো, তুমি তো আমার জ্যেষ্ঠ পুত্র, তাই তোমাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে, নয়তো গিনিকে সারা জীবনের জন্য ছেড়ে দিতে হবে। এই দুই মেয়েকে আমি এই বাড়িতে দেখতে চাই না। এটা শোনার পর তো ঠাম্মিও বলে ওঠে, বড় খোকা। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, একদম চুপ ব্রজবালা দেবী, আপনি এখানে একদম কথা বলবেন না। এর পরের মুহূর্তে দেখা যায় যে অগ্নিজিৎ মুখার্জির কাছে কারোর একটা ফোন আসে, আর সেই ফোনটি আর কেউ নয়, স্বয়ং করেছেন কিরণকান্তি ব্যানার্জি। কিরণকান্তি বাবু বলে, আজকে যেটা ঘটলো তার জন্য খুব ভালো করে আপনাকে পস্তাতে হবে। পর অগ্নিজিৎ মুখার্জি বলেন, কি বলছেন আপনি কিরণ বাবু? আমি আপ্রাণ চেষ্টা করেছি এই কেসটা জেতার জন্য, আর এই কেসটার মধ্যে সত্যিই কোনো মেরিট ছিল না। এটাও বলেন যে আই ডিডন্ট কিপ এনি স্টোন আনটার্ন, আর আপনি নিজেও সেটা দেখেছেন কিরণ বাবু। আমি এই কেসের মধ্যে কোনো ত্রুটি রাখিনি। হ্যাঁ, এটার মধ্যে কোনো মেরিট ছিল না, কিন্তু আমি এই কেসটা হেরে যাব সেটা ভাবিনি। তখন কিরণকান্তি ব্যানার্জি বলে, আপনি কেসটা হেরে গেছেন, আর আমার ছেলে এখন জেল কাস্টাডিতে আছে। এখন আপনার কি হবে অগ্নিজিৎ মুখার্জি? আপনি কি ভাবছেন যে আপনি এখন আপনার পুত্রবধূদের নিয়ে সুখের সংসার করবেন? না না অগ্নিজিৎ মুখার্জি, অনেক তো ওকালতি দেখলাম, এবার আপনি দেখবেন রাজনীতিবিদ কাকে বলে। এরপর তো অগ্নিজিৎ মুখার্জিও রেগে যায়। উনি বলেন, কি করবেন আপনি? তখন কিরণবাবু বলে, কি করব সেটা তো জাস্ট আপনি ওয়েট করে যান। পর গীতা তো বুঝে যায় যে নিশ্চয়ই কোনো হুমকি দিচ্ছে। পরে গীতা বলে, ফোনটা আপনি আমায় দিন। এরপর গীতা কিরণকান্তি ব্যানার্জিকে বলে, আপনি কাকে হুমকি দিচ্ছেন?
ওনার দিকে একবার চেয়ে দেখুন, আপনি সামনে আমাকে পাবেন। কোর্টের ভেতর আমার মুখ চলে আর কোর্টের বাইরে আমার হাত। বাবুসোনাকে যেরকম জেলে ঢুকিয়েছি, এখন বাবুসোনার পুরো ফ্যামিলিকে হাজতে ভরব। আপনি এই কথাটা মাথায় রাখবেন। এটা বলে গীতা ফোনটা কেটে দেয়। এরপর কিরণবাবু বলে, আমাকে থ্রেট করলো, আমাকে? আর এমন সময় এন্ট্রি হয় ভজন মিত্তিরের। হ্যাঁ, ভজন মিত্তির এসে বলে, দুধে মিশে গেছে আর আপনি আটি হয়ে গড়াগড়ি খাচ্ছেন। এরপর কিরণবাবু বলেন, একদমই না, আমি আমার টার্গেট ঠিক করে নিয়েছি। আমার প্রথম টার্গেট হলো অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি, দ্বিতীয় টার্গেট গীতা LLB। আর এইদিকে অগ্নিজিৎ মুখার্জি গীতাকে বলে, কিরণকান্তি আমার সাথে যাই করুক না কেন, তুমি এইসবের মধ্যে জড়াবে না। এটা আমার প্রবলেম, আমি সলভ করব। এরপর গীতা বলে, আপনি ওনাকে চেনেন না। আপনি তো অনেক লয়ের বই পড়েছেন, কিন্তু আপনি কিরণকান্তি ব্যানার্জিকে চিনেন না। উনি কি করতে পারেন সেটা আপনি জানেন না। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলে, ও আমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। আর যদি করেও দেয় তাহলে আমি তোমার হেল্প চাইবো না, কখনোই না। আমি নিজের প্রবলেমটা নিজে সলভ করে নেব। এমন সময় ঠাম্মি বলে, নিতে হবে রে তোকে, ওর সাহায্য তোকে নিতে হবেই, আর কোনো উপায় নেই। দিনেই কর্ণ সমপুত্র বধূ তোর পাশে দাঁড়াবে, ওর ঢাল হয়ে দাঁড়াবে, এই কথাটা আমি বলে রাখলাম। 10 হাতে তোকে রক্ষা করবে, নইলে আমার নামও ব্রজবালা মুখার্জি নয়। পর বর্ণি আবার গীতাকে বলে, তোমরা তো কলোনির থাকা মেয়ে, তোমরা এখানে মিশ খাবে না। তেলে জলে কি কখনো মেশ খায়? সাথে গিনিকে বলে, তোমার বোনের কথা তো জানি না, ওটা আমার ভাইয়ের বিষয়, কিন্তু তুমি যে বাড়িতে থাকছো না সেটা আমি পার্মানেন্টলি বলে দিচ্ছি। না হয় তোমার বোন জিতেছে, কিন্তু এর পরের কেসটা, মানে আমাদের ডিভোর্সের কেসটা, সেটা অগ্নিজিৎ মুখার্জিই জিতবে। এরপর সাত্বিক তুড়ি মেরে বলে, আর তুমি এই বাড়ির বাইরে। তখন গীতা এসে সাত্বিকের হাতটা ধরে নেয়। গীতা বলে, কিছু মনে করবেন না জামাইবাবু, আপনি তো আমার জামাইবাবু, আপনার সাথে আমার সম্পর্কটা রঙিন, তাই না? তো আপনি আমার দিদির সাথে এরকম তুড়ি মেরে কথা বলতে পারেন না। যখন তখন তুড়ি মেরে বাড়ি থেকে বের করে দেবার কথা বললেই হলো, তাই না? এখনো বলছি, আমার কথা শুনে নিন, আপনি এই কেসটা তুলে নিন, আমার দিদিকে অ্যাকসেপ্ট করে নিন, তাহলে এই কেসটা কোর্ট পর্যন্ত পৌঁছবে না। তখন গীতা গিনিকে বলে, এটা ধর, যে পুজোর ফুলটা ছিল সেটা দিয়ে বলে, এটা একটু মাথায় ছুঁইয়ে দে জামাইবাবুর, তাতে যদি ওনার মাথায় একটু সুবুদ্ধি আসে। এরপর গিনি সেই পুজোর ফুল সাত্বিকের কপালে ছোঁয়াতেই যাবে, তখনই সাত্বিক সেখান থেকে চলে যায়। এরপর ব্রজবালা দেবী এসে, মানে ঠাম্মি এসে গিনিকে বলে, তুই কিছু চিন্তা করিস না, ঠাকুর পরীক্ষা নিচ্ছেন, দেখবি সব ঠিক হয়ে যাবে। এরপর সাত্বিক ঘরে চলে গেলে সাত্বিকের কাছে একটা ফোন আসে, আর সেই ফোনটি আসে ভজন থেকে। ভজন মিত্তির সাত্বিককে ফোন করে বলে, এখন তো ওই বাড়িতে তোমার বউ আর গীতা মিলে খুব ড্রামা করছে, তাই না? তখন সাত্বিক বলে, হ্যাঁ, কিন্তু তুমি সেটা কি করে জানলে? তখন ভজন বলে, আমি না লেডিসের পালসটা একটু ভালো করেই বুঝতে পারি। অগ্নিজিৎ স্যারকে তারা দুই বোন মিলে কি অপমানটাই নাই করলো প্রেসের সামনে। স্যারের মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে। ওদের বাড়ির কেউ ছাড়িনি ওনাকে অপমান করতে, বিশ্বাস করো। আজকে তো নিউজে শুধু ওই গীতারই ছবি আসছে, ওই গীতারই নাম বাহবা হচ্ছে। আচ্ছা সত্যি করে বলো তো, তোমাদের কি কোনো কর্তব্য নেই তোমার পিতামাতার উপর? ভাবেই না হেনস্থা হতে হলো লোকটাকে, মাথা নিচু করে কোর্ট থেকে বের হতে হয়েছে। পরিচারিকার জন্য ওনাকে এত অপমান হতে হয়েছে। তখন সাত্বিক বলে, কি বলতে চাইছেন আপনি? তখন ভজন বলে, বলছি তোমরা একটা অপদার্থ। শুনে সাত্বিক বলে, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, কি বলছো তুমি? এরপর ভজন বলে, মুখ সামলে, হ্যাঁ, গলা তুলে না, গলা নামিয়ে কথা বলো। বাপের মান রাখতে পারো না তোমরা, কেমন ছেলে, হ্যাঁ? কোথাকার একটা মেয়ে কলোনি থেকে এসে মাথায় সিঁথিতে সিঁদুর দিয়ে ও কিনা ওই বাড়ির বউ হয়ে গেল। ওর আবার তার বোনও এই বাড়িতে চলে এলো, এইসব করা প্রি প্ল্যান একটা। তুমি নাকি আগে এই গীতার মতো মেয়েকে ভালোবাসতে? ছ্যা ছে 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 ছে। তখন সাত্বিক বলে, মুখ সামলে কথা বলুন আপনি। বচন বলে, আমি নিজেকে সামলাতে পারছি না, স্যারকে আমি আমার বাবার মতো দেখি।
তো আমি স্যারকে চোরের মতো মাথা নত করে কোর্ট থেকে বার হতে দেখেছি। এই সমস্ত কথা বলে ভজন আরও সাথীকে তাকিয়ে দেওয়ার প্ল্যান করছে। থেকে পুরো ব্রেন ওয়াশ করে দিয়েছে। ভজন বলে তুমি প্রতিশোধ নাও, আর সাথীকেও কিছু না বুঝেই রাজি হয়ে যায় ভজনের কথায়। আর এখানেই আজকের পর্বটি শেষ হলো।